সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। বিডিআর নাম পুনর্বহালের পরিকল্পনা। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামায়াত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি। স্মরণীয় হয়ে থাকবে এবারের নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট সরকার। পর্যবেক্ষক সংস্থা পাশাকে কার্ড দেয় স্থগিত। প্রেস উইংয়ের ব্রিফিং। এবং রাজনৈতিক অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। পরাশক্তিদের সামলে চলাই হবে চ্যালেঞ্জের। নতজানু না হয়ে দেশের স্বার্থে কৌশলী সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ক্ষমতায় গেলে সব ধর্ম মতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ধর্ম নয়, যোগ্যতার মাপকাঠিতে মিলবে কর্ম। উত্তরের 3 জেলায় নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সহ ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে। এ সময় ভোটারদের ভয় দেখানো দলের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। নুরুল আলম নয়নের ছবিতে হাসান ওয়ালির প্রতিবেদন। দুঃসময়ে দলের হাল ধরে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। 22 বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান। একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। বেলা 11:15টায় জনসভা স্থলে আসেন তারেক রহমান। তখন বিস্তৃত জেলা স্কুল মাঠ আর ঈদগাহ লোকে লোকারণ্য। ধানের শীষের স্লোগানে উত্তাল পুরো এলাকা। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই। যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। এবারে শুধু জনপ্রতিনিধি নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন মন্তব্য করে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে যোগ্যতা বিবেচনায় কর্ম নিশ্চিত করবে বিএনপি। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইলেন তিনি। এরপর নীলফামারীর জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে, তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে। ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। পরে মা বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এলাকার নাতি হিসেবে ভোট চান তারেক রহমান। বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়াইলেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? নাতি যে আসছে, নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন?
ধানের শীষে। বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। উত্তরের 3টি জেলায় জনসভায় ধানের শীষকে জয়ী করতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা। হাসান ওয়ালি, সময় সংবাদ। এই এলাকাকে দেখে রাখা। ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেবে না বিএনপি। বাহিনীর মর্যাদা ও গৌরব বিষয়ে সদস্যদেরই সজাগ থাকতে হবে। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান আরও বলেন, বিডিআর নাম পুনর্বহাল করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী প্রচারণার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি চেয়ারম্যানের সামনে বিগত সময়ে নানা নিপীড়নের কথা তুলে ধরেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা। পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে একদিনে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। আমরা চাই এই সামরিক বাহিনী আর কখনো ব্যক্তিগত দলীয় প্রয়োজনে খুন, গুম বা কোনো মানবতা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী নিয়ে নিজের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বিডিআর নাম পুনর্বহালের পাশাপাশি পিলখানা হত্যাযজ্ঞ দিন বিশেষভাবে পালনের পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর ওয়ান র্যাঙ্ক ওয়ান পে দাবি বিএনপির ইশতেহারেই অন্তর্ভুক্ত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিগগিরই বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর গৌরব। মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অতীতেও করেনি। নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছেন তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন, জামায়াতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের মতো আসনে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জামাতের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে। জামাতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. রয়টার্স জানায়, এই নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, নেতৃত্ব ছত্রভঙ্গ। দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ দ্বৈরথ ভেঙে এখন মূল লড়াই বিএনপি বনাম জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। 2001 থেকে 6 সালে একসঙ্গে সরকার চালালেও এবার সেই সমীকরণে ফিরতে নারাজ তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুলও আগেই বলেছেন, জামাত বিএনপি নেতৃত্বাধীন সরকারে থাকবে না।
এমনকি পররাষ্ট্রনীতিতে বড় কোনো একমুখী ঝুঁকির ইঙ্গিত দেননি বিএনপি চেয়ারম্যান। ভারতের সঙ্গে টানাপোড়েন, চীনের বাড়তি আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে বা যারা উপযুক্ত প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। অর্থনীতি ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এছাড়া শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, anyone is has the right to do politics. রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন। Created, people can have a better life. নাদিম মারজান, সময় সংবাদ। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামায়াত, মেধার ভিত্তিতে কাজ পাবে সবাই। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত। সিলেট বিভাগের 3 জেলায় নির্বাচনী জনসভায় কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে গণভোটে হ্যাঁকে জয়ী করার তাগিদ দেন জামায়াত আমির। হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা। সকাল থেকেই লোকারণ্য পুরো মাঠ। শনিবার সকাল 11টার পরে আকাশপথে হবিগঞ্জে আসেন ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দেন এ অঞ্চলের মৎস্য, বনজ ও খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। এই বাংলাদেশে দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজিতে যুক্ত। ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত খাতে খরচ না করার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবে 18 কোটি মানুষের। ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের নামে বিভক্তি চায় না জামায়াত, মেধার ভিত্তিতে কাজ পাবেন সব ধর্মের মানুষ। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। পরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে। আমরা নতুন বাংলাদেশ চাই। এই 12 তারিখ দায়িত্বশীল একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট, আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে জনগণের অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। এসব জনসভায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। সিলেটের জনসভার মাধ্যমে জামায়াত আমিরের ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামলো আজ। দেশব্যাপী তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে জনগণকে মূলত ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় আগামী 12 ফেব্রুয়ারি কি সিদ্ধান্ত নেয় জনগণ। শফিক মুন্সি, সময় সংবাদ। ভোটের আগে শেষ ছুটির দিনে জমজমাট প্রচারণায় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। কিছু প্রার্থীকে চক্রান্ত করে ভোটে জিতিয়ে দেওয়ার অভিযোগ বিএনপির। আর দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার কথা বলছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরা। সরকারি ছুটির দিনে জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
সকালে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে জনসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান আমানুল্লাহ আমান। বলেন, ক্ষমতায় গেলে এই আসনকে চাঁদাবাজ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন তারেক রহমান। অন্যদিকে পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক। ভোটের মাঠে জামাত প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। তবে ঢাকা ১০ আসনে নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট বিএনপি প্রার্থী রবিউল ইসলাম রবি। এছাড়া সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে ইসিতে অভিযোগ দিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই করাইল বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। ভোট হচ্ছে আপনাদের আমানত, এটা ইমানি দায়িত্ব আপনাদের রক্ষা করা। টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। ঢাকা ১০ আসনে এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মী অথবা অন্য দলের নেতাকর্মীও বলবো কেউ সীমা লঙ্ঘন করেনি। একটা সৌহার্দ্যতা বজায় রেখে এখানে নির্বাচন প্রচারণা চলছে। কিছু প্রার্থীকে চক্রান্ত করে ভোটে জেতানোর পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভুয়া ফলাফল নিয়ে কোনোভাবেই সংসদে যাওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঊর্ধ্বতন মহলের দুর্বলতা আছে, তাদেরকে তারা পাশ করাবেই। পক্ষান্তরে ওই জায়গায় হয়তো বিএনপি ক্যান্ডিডেট ফেল করে দেবে। কিছু কিছু দলের জন্য এই দুর্বলতা কাজ করতেছে। রাজধানীর মালিবাগে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ১২ই ফেব্রুয়ারি যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান ঢাকা ১৪ আসনের জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান। নির্বাচনে ১১ দলীয় জোটের ভূমিধস বিজয় হবে বলেও আশাবাদ তার। জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়ন আমরা চাই, তাহলে ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি ঢাকা ১৪ আসনে দাঁড়িপাল্লাকে এক ভূমিধস বিজয় অর্জন করতে হবে। অনেকে আন্দোলনে এসে সাবোটেজ করে হলো ইলেকশনকে পিছানোরও একটা চেষ্টা করতেছে। আমরা সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে 12ই ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ ইলেকশন হবে যে কোনো মূল্যে। ঢাকা ৯ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে জয়ী হলে নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। ঢাকা ৯ আসন থেকেই প্রমাণ করতে কোটি কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায়, ব্যক্তিগত সম্পর্ক এবং যোগাযোগ আস্থার উপর ভর করেই নির্বাচন জেতা যায়। বিভিন্ন আসনে রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ চালিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। পাল্টাপাল্টি অভিযোগে সরগরম শেষ সময়ের প্রচারণা। ভোটারদের কাছে টানতে মরিয়া প্রার্থীরা। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি রক্ষা করেছে বলে দাবি দলটির প্রার্থীদের। আর দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপি হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ জামায়াতের। দরজায় কড়া নাড়ছে ভোট, দম ফেলার ফুরসত নেই। শেষ মুহূর্তে ভোটারদের টানতে কোমর বেঁধে নেমেছেন তারা। চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি, কড়া নাড়ছেন প্রতিটি দরজায়। শনিবার বিকেলে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি জিতলে দেশের মানুষ ভালো থাকবে। যশোর ৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্র ইসলাম অমিত সদর উপজেলার চাচড়া ইউনিয়নের প্রচারণা চালিয়েছেন। ফরিদপুর ৪ আসনে বিএনপির প্রার্থী সদরপুর উপজেলার সদর বাজারে প্রচারণা চালান। এই সময় তিনি অভিযোগ করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী বিদেশে বসে এলাকায় তার লোকজন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সর্বদর্শনে ওনার যে বাড়ি, যে সংসদ, সেখানে নিক্সন চৌধুরীর স্টাফ, পিএস এবং তারই ঘনিষ্ঠ লোকরা ওখানে বসে বসে নানান ধরনের ছক তৈরি করছে। বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়। কোন বিদেশি শক্তি বাংলাদেশকে পরিচালনা করার কোনো সুযোগ নাই। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র রক্ষা করেছে বলে মন্তব্য করেছে কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়া নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এদিকে একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে যান। জনগণ এখন একটা পরিবর্তন চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর
প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিকে যশোরে নির্বাচনী পথসভায় কুমিল্লা 4 আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, দেশের একটি পক্ষ আবারও ভারতের দালালি ও গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। পঞ্চগড়ের আটাউরি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের প্রচারণা চালান 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। আমরা তো জানি ভোটলার পর উমরাফের আগের রূপটা ফিরে যাবে। নেতা উপরে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনের প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গুলশানের রাস্তায় ঘুরে মানুষের দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এতে সাধারণ মানুষের সাড়াও পেয়েছেন বেশ। এদিকে মহাখালীতে বিনামূল্যে বই বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। রাস্তায় ঘুরে মানুষের দুয়ারে গিয়ে বাবার পক্ষে ভোট চাইছেন মেয়ে। সাধারণ মানুষ ও ভোটাররা সাড়াও দিচ্ছেন বেশ। কেউ ছবি তুলছেন, কেউ আবার কুশল বিনিময় করছেন তারেক কন্যা জাইমা রহমানের সঙ্গে। বাবা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের ভোটারদের দুয়ারে গিয়ে সমর্থন চাইছেন তিনি। শনিবার সকালে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে লিফলেট হাতে বাবার জন্য প্রচারণা চালান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দাদি মরহুমা বেগম খালেদা জিয়ার পাশে থাকা সহকারী ফাতেমা বেগম। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান শনিবার সকালে রাজধানীর মহাখালীতে বিনামূল্যে বই বিতরণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। বই তুলে দেন কোমলমতি শিশুদের হাতে। মেডিকেল ক্যাম্প ঘুরে খোঁজ খবর নেন বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের। তারেক পত্নী ডক্টর জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশে ফেরার পর নানা সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ধারাবাহিকভাবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। ভোটের আগে চাঙা ভাব ঢাকার পুঁজিবাজারে বেড়েছে সূচক ও বাজার মূলধন। দৈনিক লেনদেন ছাড়িয়েছে 700 কোটি টাকা। বিনিয়োগ টানছে জেট ক্যাটাগরি। রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইসি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ভোটে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের আহ্বান জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, 1971 সালে শুধু পাকিস্তানিরা নয়, আত্মসমর্পণ করেছিল আল বদর, আল শামস বাহিনীও। আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপির সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। যেই জামাত তারপরে 9 মাস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদের হত্যা করলো, ধর্ষণ করলো, পাকিস্তানিদের হাতে তুলে দিল, এই জামাতের বিরুদ্ধে, জামাতের অপপ্রচারের বিরুদ্ধে, মওদুদির এই সমস্ত ভুল ব্যাখ্যার বিরুদ্ধে আমরা কথা বলবো। এদিকে দুপুরে রাজধানীর গুলশানে দলীয় নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। এ সময় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারম্যান ঘোষিত দলীয় ইশতেহার বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার ইশতেহার বলেও জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মানুষ তো ভোটের আগে একরকম বলে, নির্বাচনে জয়ী হয়ে আসার পরে পল্টি নেই। আপনারা তো নির্বাচনের আগেই এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম। বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, ভোটের সংখ্যানুপাতিক হারে হওয়ার কথা, সেটা এখন আসনের সংখ্যানুপাতিক হারে ওনারা বলছেন। দেখছেন ভোরের সময়। আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা নিয়ে সন্তোষ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্মরণীয় হয়ে থাকবে এবারের ভোট। এদিকে এক ব্যক্তি নির্ভর পাশা নামে পর্যবেক্ষক সংস্থা নিয়ে অভিযোগ ওঠায় তাদেরকে কার্ড দেয়া স্থগিত করেছে ইসি। শনিবার রাতে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় সরকারের উচ্চ পর্যায়ের সভা। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সভার বিষয়ে জানান সাংবাদিকদের। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতিতে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের ভোট স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। উনি আশা করছেন এটা সেফ হবে। আমি আশা করি এই ভোট ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে। এক ব্যক্তি নির্ভর পাশা নামে যে পর্যবেক্ষক সংস্থাটির ব্যাপারে অভিযোগ উঠেছে, তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে না বলে কমিশনের সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রেস উইং। পাশা নামে একটা এনজিও, তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারেনি, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তায় সেনা, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এর মধ্যে 1 লাখ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন। সারা দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত তথ্য পেতে নির্বাচন সুরক্ষা অ্যাপ চালুর কথাও জানানো হয়েছে ব্রিফিংয়ে। অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বরং দ্বিদলীয়, এমন মন্তব্য করেছে সিপিডি। সংবাদ সম্মেলনে কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। মেগা প্রকল্প বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও স্বাস্থ্য সেবা কর্মসংস্থানে জোর দেয়াকে ইতিবাচক বলছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো, যেখানে পরিবেশ সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি তথা সামাজিক উন্নয়নে দলগুলো কতটা গুরুত্ব দিয়েছে সংবাদ সম্মেলনে তার বিশ্লেষণ তুলে ধরেছে সিপিডি। মেগা প্রকল্পে নজর না দিয়ে প্রতিটি দলই কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ জোর দিয়েছে, যা ইতিবাচক বলে মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এবার যে জাতীয় পর্যায়ে আমরা যে ম্যানিফেস্টোগুলো দেখলাম, এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ফাইন্যান্সিং কাঠামো নেই। অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। শুধু একটাই ভালো দিক আমরা দেখতে পাচ্ছি, কেউ আর মেগা প্রকল্পের ঘোষণা দেন নাই অতটা। এ সময় নির্বাচন ও গণভোট ইস্যুতে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক। জাতীয় নির্বাচনটিকে আমরা যে অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা দরকার, সে অর্থে আসলে আমরা এটিকে অন্তর্ভুক্তিমূলক আসলে বলতে পারছি না। আবার একই সাথে গণভোটের যে কাঠামো,
দুর্বলতা, অধ্যাদেশের দুর্বলতা, সে কারণে ফলাফল নিয়েও এক ধরনের গ্রহণযোগ্যতার প্রশ্ন থাকতে পারে। আমরা ভেবেছিলাম যে নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। সিপিডি বলছে নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়নে অর্থের যোগান আসবে কোথা থেকে তার উল্লেখ নেই নির্বাচনী ইশতেহারে। অর্থনীতি বাঁচাতে নতুন ব্যাংক অনুমোদন না দিয়ে বরং দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুযোগ আছে। নতুন সরকারকে সে ব্যাপারে নজর দেওয়ার অনুরোধ করেছে সিপিডি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ইতিবাচক, তবে পরিকল্পনা বাস্তবায়নে অর্থের যোগান কিভাবে হবে সেটিও জানানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মেধাভিত্তিক জাতি গঠন ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ তাদের। নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে নারী শিক্ষার সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। কক্ষ প্রবর্তন করতে চাই। ক্ষমতায়নে এগিয়ে নিতে পরিবারের নারী সদস্যের নামে দেয়া হবে ফ্যামিলি কার্ডও। স্নাতকোত্তর পর্যন্ত বিনা খরচে মিলবে শিক্ষার সুযোগ। সামাজিক সুরক্ষা খাতের অপচয় দুর্নীতি বন্ধ করতে স্পষ্ট উদ্যোগের পাশাপাশি সরকারের এই ব্যয় মেটাতে অর্থের সংস্থান কিভাবে হবে তাও জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। নারী যিনি সদস্য, পরিবারের প্রধান যিনি নারী সদস্য, ওনার নামটা ফ্যামিলি কার্ডে থাকবে, যেটা আমাদের দীর্ঘদিনের চাওয়াও ছিল। ২,৫০০ টাকা প্রতি মাসে দেবেন, আপনি সমপরিমাণের দ্রব্য কিনে পৌঁছে দেবেন। ফাইন্যান্সিং কোত্থেকে আসবে? এটা কি সোশ্যাল সেফটি নেটের বাইরে? দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তা বাস্তবে রূপ দেয়া কঠিন হলেও উন্নয়নের পথে হাঁটতে এর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। নারীদের শুধু পার্টিসিপেশনই বাড়াবে না, উৎপাদনশীলতাও বাড়াবে। শুধু নারীদের না, সারা লেবার ফোর্সের উৎপাদনশীলতা বাড়বে। কিন্তু এটা রিসোর্সটা আসবে কোথায়? আপনার রাজস্বটা আছে, আপনাকে রাজস্ব বাড়াতে হবে। সো এই রাজস্ব যে বাড়াবার যে কতগুলো উদ্যোগ, মৌলিক কতগুলি সংস্কার সেখানে লাগবে। বিশ্লেষকরা বলছেন, বরাবরই জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও বরাদ্দ থাকে কমই। এবার যদি ইশতেহারে দেয়া কথা রাখে ক্ষমতায় আসা রাজনৈতিক দল, তাহলে সহজ হবে মেধাভিত্তিক জাতি গঠন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রথমবার তৈরি হয়েছে তথ্যচিত্র। সবার আগে হাসিমুখ নামের তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু। চিরচেনা তারেক রহমানের মানবিক গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটেছে এই তথ্যচিত্রে। শনিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় হয়ে গেল তথ্যচিত্রটির প্রিমিয়ার শো। এটি দেখে কেউ বিস্মিত হয়েছেন, কেউ হয়েছেন আবেগতাড়িত। তারেক রহমানের জীবন কখনো সরল রৈখিক ছিল না। নানা পর্যায়ে এসেছে নানা বাঁক। প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছেন দারুণ শক্তিমত্তা নিয়ে, হয়ে উঠেছেন জনগণের আরও কাছের একজন। কিন্তু এতদিন সবাই রাজনীতির মঞ্চের তারেক রহমানকে দেখেছেন, এবার দেশবাসী তাকে জানবেন এক ভিন্ন আঙ্গিকে। তারেক রহমানকে নিয়ে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র। সবার আগে হাসিমুখ নামের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু। শনিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় হয়ে গেল সবার আগে হাসিমুখের প্রিমিয়ার শো। ছায়াটা না থাকলে তো অসহায় লাগে। তারেক রহমান কিভাবে বছরের পর বছর অতি গোপনে মানুষের পাশে থেকেছেন, আর্তপীড়িতদের সেবা করে গেছেন, তার বেশ কিছু খণ্ডচিত্র দেখা যায় সবার আগে হাসিমুখে। তথ্যচিত্রটি শুধু মানব সেবার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, একজন নেতা অবলা পশুর কষ্টেও কতটা বেদনাকাতর হয়ে পড়েন সেদিকেও আলো ফেলা হয়েছে। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন এর নির্মাতা, রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সবিজ অঙ্গনের পরিচিত মুখ। ছবিটি দেখে কেউ বিস্মিত হয়েছেন, কেউ হয়েছেন আবেগতাড়িত। সে কথাই উঠে এসেছে তাদের বয়ানে। অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন যে যখনই কোনো কিছু করেন বা কোনো হেল্প করেন, সেটাকে খুব রাজনৈতিক ব্যানারের নিচে করেন, নাম দিয়ে করেন। এই যে এটা কিন্তু ইসলামেরও একটি কথা যে আপনি যখন কাউকে সাহায্য করবেন সেটি যাতে সামনে না আসে। আপনারা দেখেছেন কিভাবে মানুষের কল্যাণের জন্য তিনি আত্মনিবেদিত। কোনো প্রচারণার জন্য, কোনো প্রশংসার জন্য
এর দ্বারা জনগণের সমর্থন আদায়ের জন্য তিনি করেন নাই কিছু। তথ্যচিত্রটি নির্মাণের পেছনের ভাবনা, পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানালেন নির্মাতা জুবায়ের বাবু। নির্মাতা হিসেবে আমরা তো সবসময় আসলে হিডেন গল্পগুলো খোঁজার চেষ্টা করি। তো আমরা জানতাম যে একজন ব্যক্তি তারেক রহমান কতটা মানবিক এবং উনি এমনভাবে মানুষের পাশে দাঁড়ান, নীরবে নিভৃতে, অনেকটা অদৃশ্য ছায়ার মতো। কিন্তু প্রথম চ্যালেঞ্জটা হলো উনি তো আসলে বলতে চান না বিষয়গুলো। তো সেই জায়গাটা থেকে ওনাকে রাজি করানো জায়গাটিতে এটি একটা বড় চ্যালেঞ্জ ছিল। এতদিন নানা বাধার মুখে পড়েও তারেক রহমান মানবিক মনের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তিনি সামগ্রিক দেশের দায়ভার পেলে এ ধরনের কাজ আরও বৃহৎ পরিসরে করার মাধ্যমে সমাজে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলেই আশাবাদ সংশ্লিষ্ট সবার। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আছেন বলে উঠে এসেছে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সোচ্চারের জরিপে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। 2241 জন ভোটারের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব যে আসনগুলোতে আছে সেখানে তাদের অবস্থানও বিশ্লেষণ করেছে সোচ্চার। সেখানে দেখা যায় ঢাকা 17 আসনে বিজয়ী হতে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জরিপ মতে আসনটিতে 35% ভোট তারেক রহমান ও 27.4% ভোট জামায়াতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা 15 আসনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বিজয়ী হওয়ার সম্ভাবনা উঠে এসেছে জরিপে। সেখানে 39.5% ভোট ডাক্তার শফিকুর রহমান ও বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন 30% ভোট পেতে পারেন বলে জানানো হয়েছে। এছাড়াও ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম ও ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ এগিয়ে আছেন বলেও জানায় সোচ্চার। আমরা ওভারঅল যে ফাইন্ডিংসটা পেয়েছি, এখানে আমরা দেখেছি যে কে প্রধানমন্ত্রী হতে পারে বলে মনে করেন এবছর নির্বাচনে। এখানে 42% বলেছেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, 35% বলেছেন ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এখানে 16% বলেছেন যে আমরা জানি না। সর্বদক্ষিণের জনপদ পটুয়াখালী শহর থেকে গ্রামগঞ্জের সবখানে নির্বাচনের আমেজ। চায়ের চুমুকে সাধারণ মানুষের আড্ডা জমে উঠেছে নির্বাচনের গল্পে। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত পটুয়াখালীবাসী এবার চান জনপ্রতিনিধিদের হাত ধরে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় সাধারণ মানুষের সেই প্রত্যাশার খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। ক্যামেরায় ছিলেন সুজন দাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাবো চায়ের আড্ডায়। আমার প্রত্যাশা যে সংসদে যাবে সে যেন আমাদের এলাকার সর্বজনীন সকল উন্নয়ন কাজ করতে পারে, জনগণের প্রত্যাশা কার কি এটি দেখতে পারে। রাস্তাঘাট, কৃষি উন্নয়ন, শিক্ষার, বিশেষ করে শিক্ষার যে উন্নয়ন করতে পারবে, আমরা এইরকম একজন সৎ আদর্শ ব্যক্তিকে সংসদে পাঠাতে চাই। এইবার নতুন ভোটার, আমি চাই যে যোগ্য নেতা এবং যোগ্য প্রার্থীকে এইবার আমি নতুনভাবে একটা ভোট দিতে চাই যে দেশের জন্য কাজ করবে। পটুয়াখালীর আশেপাশে যে নদী ভাঙ্গুড়ি এলাকা আছে, স্থায়ী ভেরিবের যেন আমরা পাই, আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। মাদকের সয়লাবে আমরা খুব দিশেহারা, এই জন্য আমরা তাদের কাছে প্রত্যাশা করি যেন এইদিকে তারা কড়া দৃষ্টি দিয়ে যেন এটাকে এই বাংলাদেশ থেকে যেন মাদক মুক্ত বাংলাদেশ হিসাবে ঘোষণা করতে পারি। প্রত্যাশা হইল যে কৃষি দ্রব্য আছে, সার, ওষুধ, কীটনাশক, ওটা যেন ন্যায্য মূল্যে পায় কৃষকেরা, এটাই দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে ভোটকেন্দ্র 1365টি, যার প্রায় 43% ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি ও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। সীমান্ত উপজেলাগুলোতেও শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে বিজিবি। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, আর ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসনও।
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে সিটি কর্পোরেশন সহ ১৩টি উপজেলায় ১,৩৬৫টি কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে ভোট গ্রহণের জন্য। এর মধ্যে ৫৮৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। একই সঙ্গে সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হলে যেন খুবই অল্প সময়ের মধ্যে আমরা সেখানে রেসপন্স করতে পারি, সেই বিষয়টি আমরা মাথায় রেখেই ডিপ্লয়মেন্ট পরিকল্পনা করেছি। সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়ে মাঠে সদস্যরা। বিভিন্ন কেন্দ্রে নিয়মিত চালানো হচ্ছে টহল কার্যক্রম। সীমান্ত উপজেলাগুলোতেও আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন বিজিবির ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক। যারা দুষ্কৃতী কিংবা এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদেরকে যাতে আমরা একটা ভিডিও ধারণ করে রাখতে পারি, যাতে পরবর্তীতে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে আমাদের নোডাল পয়েন্টগুলো থাকবে, যাতে করে উইদিন ভেরি ফিউ মিনিটস যাতে আমরা সেটা নিউট্রালাইজ করতে পারি। এদিকে সম্প্রতি ময়মনসিংহ সফরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কোথাও কেন্দ্র দখলের চেষ্টা করা হলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প পুলিশের ২৫,৭০০ আমরা বডি ক্যাম্প দিচ্ছি। যদি কেউ কোনো রকমের এদিক করতে যায়, ৩ দিন পরে হোক, ৪ দিন পরে হোক, বা ৬ মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইল সে ধরা খাবে। ময়মনসিংহ জেলার ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র হিসেবে মোট ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮,৬৯৩টি ভোট কক্ষে ভোটাধিকারের সুযোগ পাবেন ৪৭,৬৪,০৯৯ জন ভোটার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পুরুষের সঙ্গে সমানভাবে দেখা যাচ্ছে নারীদেরও। সমর্থন আদায়ে প্রার্থীদের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছেন নারী বান্ধব নানা প্রতিশ্রুতি। আর জয় পরাজয়ে বড় ফ্যাক্টর হওয়ায় নারী ভোটারদের দলে টানতেও ব্যস্ত প্রার্থীরা। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। সূর্যোদয়ের পরপরই ভোলার দৌলত খানের জয়নগরে শত শত নারী দল বেঁধে শুরু করেন নির্বাচনী প্রচারণা। ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় সহ স্লোগান দিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পুরুষের সঙ্গে সমানভাবে দেখা যাচ্ছে নারীদের অংশগ্রহণ। চরপেশনে বিএনপি প্রার্থীর উঠান বৈঠক, তিল ধারণের ঠাঁই নেই। স্থান সংকুলন না হওয়ায় বাগান এমনকি ঘরের ছাদে উঠেও সবাই অংশ নিতে দেখা যায় নারীদের। বুরহানুদ্দিন হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামের প্রার্থীর নারী সমাবেশেও বিপুল সংখ্যক অংশগ্রহণ। লালমোহনের নির্বাচনী সভায় নারীদের উপস্থিতিও নজর কাড়ে। পুরুষ প্রার্থীর গণসংযোগে রাস্তায় দাঁড়িয়ে অভ্যর্থনাও জানাতে দেখা যায়। এবার ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চান নারীরা। একজন নারী স্বাধীন রাষ্ট্রে তার উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা পাবে, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা পাবে। এটা হচ্ছে সরকারের কাছ থেকে তার পাওয়া। নারীদেরকে সম্মান দিবে, নারীদেরকে নিয়ে একটা ঐক্য তৈরি করবে, এমন একটা যোগ্য লোককে আমরা ভোটটা দেব। পৃথিবীতে যাহা কিছু সুন্দর এবং কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। আমরা নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। অধিকার পূর্ণ নিয়ে আমরা মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে যে ন্যায্যতা পাওয়ার, সেই ন্যায্যতা হিসাবে আমরা বসবাস করতে চাই। নির্বাচনী বৈতরণী পার হতে নারী ভোটাররা বড় ফ্যাক্টর হয়ে ওঠায় প্রার্থীরাও গুরুত্ব দিচ্ছেন বিষয়টিকে। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সক্রিয় রাখছেন ভোটের মাঠে। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার নির্বাচনে নারীদের এমন সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক হিসাবেও দেখছেন প্রার্থীরা। আমার মনে হয় নারীরা আরও পলিটিক্সে বেশি সম্পৃক্ত হবে বা ওনারা শুনতে চায় যে ওনাদের ব্যাপারে চিন্তা ভাবনাটা কি। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা দিয়েছেন, এক কথায় সেই মর্যাদায় প্রতিষ্ঠিত করাই হলো আমার প্রচেষ্টা, নির্বাচনের পরেও আগে। সরকারের পক্ষ থেকে যেই সেবাটা থাকবে, তার পাশাপাশি আমি আমার অঞ্চলের যারা নারী উদ্যোক্তা হতে চাইবে তাদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব। ভোলার 4টি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা 16,71,382 জন। এর মধ্যে নারী ভোটার 8,04,755 জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 29 জন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।
ভোরের সময় আরও থাকছে। ধান চাষ করে ক্ষতির মুখে নেত্রকোনার কৃষকরা। হাওরে পানি জমে থাকা শৈত্যপ্রবাহে আশানুরূপ হয়নি বোরোর ফলন। মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সন্ধিক্ষণে দাঁড়িয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশ। জনগণের প্রত্যাশার প্রতিফলনের মধ্য দিয়ে নতুন এক রাষ্ট্র গড়ার পরিকল্পনা করতে হবে নতুন সরকারকে। ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে নিয়ে ভারত সহ পরাশক্তিগুলোর আগ্রহ থাকায় সব দিক সামলে চলাই হবে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। আর টানাপোড়েনের শঙ্কায় নতজানু না হয়ে বাণিজ্য ও বিনিয়োগ স্বার্থে কৌশলী সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে দেব। দীর্ঘ ১৬ বছর একটি রাজনৈতিক সরকারের স্বৈরাচারী শাসনের পর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের অপেক্ষায় ১৮ কোটি মানুষ। তবে নির্বাচিত সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক উত্তরণ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির মেলবন্ধন বজায় রাখা, বলছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ স্থিতিশীলতাটা ফিরিয়ে আনার কিন্তু একটা বড় ব্যাপার। এত বড় একটা অভ্যুত্থানের পরে কিন্তু একটা বিশৃঙ্খলা হওয়াটা বেশ স্বাভাবিক। কেউ কিন্তু কারো ডিফিট মেনে নিতে পারে না। সো সেইভাবে একটা রাজনৈতিক কালচারটা আবার আমাদেরকে একটা তৈরি করতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন অতীতের মতোই একক কোনো দেশ ও বাণিজ্য প্রীতি চাপে ফেলবে নতুন সরকারকে। যদিও বিশ্লেষকদের মত, পরিবর্তনশীল বাস্তবতায় নতুন সরকারকে সমর্থন দিতে হবে প্রতিবেশী রাষ্ট্রকে, সুসংহত হবে দ্বিপাক্ষিক বাণিজ্য। বিশ্ব তো এখন আমেরিকা এবং ভারত তো চায়নার শত্রু। গত যে সরকার ছিল এই ৩ জায়গায় খেলতে গিয়ে কোনো জায়গায় সে জিততে পারেনি, এবং পরবর্তী সরকারের ক্ষেত্রেও ভূ রাজনীতিটা হবে মেজর চ্যালেঞ্জ। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা বড় রকমের পরিবর্তন এসছে, এবং পররাষ্ট্রনীতি শুধুমাত্র সরকার কেন্দ্রিক আর নেই। আমরা দেখতে পাচ্ছি যে জনগণের একটা প্রত্যক্ষ ভূমিকাও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আছে। সেক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে দুই দেশেরই উচিত হবে সাধারণ মানুষের যে অ্যাসপিরেশন এবং স্পিরিটটা আছে সেটাকে ধারণ করা, যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেগুলিকে সুরাহা করতে পারবে। রাজনৈতিক সরকারের দিকে তাকিয়ে ইতোমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী অবস্থান নিয়েছে ওয়েট অ্যান্ড সি পলিসিতে। তাই গণ অভ্যুত্থান পরবর্তী টেকসই অর্থনীতির লক্ষ্যে পররাষ্ট্রনীতির ভারসাম্যে গুরুত্ব দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বৈশ্বিক বাণিজ্যের দৃশ্যমান পলিসি অনুযায়ী দেশভিত্তিক স্বার্থকে বিচক্ষণের সাথে দেখার পরামর্শ তাদের। যাদেরকে আমরা হেজেমন্স বলছি তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে, আমাদের সাউথ এশিয়ার মধ্যে তো মিডল পাওয়ার্সও আছে, নেপাল আছে, ধরেন ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, সাউথ ইস্ট এশিয়ায় ধরেন ইন্ডোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, আমরা আফ্রিকান কান্ট্রিজগুলো আছে। আমরা কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু এক্সপ্লোর করিনি। তাদের মধ্যে আমরা সহযোগিতা গড়ে তুলতে পারি কি না সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে ওই গতানুগতিকভাবে চিন্তা করলে হবে না যে চীনের সাথে সম্পর্ক থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন হবে। বাণিজ্যটাই প্রধান হবে, এবং এই বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি ধরনের মানুষকে লেভারেজ দিই। আমাদেরকে ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে বাড়াতে হবে, এবং এখানে আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চীন বলেন, ভারত বলেন, প্রত্যেকেরই ইন্টারেস্ট আছে। অভ্যন্তরীণ স্থিতিশীলতা, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সংস্কার, এই 3 বিষয়ের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন সরকারের সামনের কয়েক মাসের সিদ্ধান্তই ঠিক করে দেবে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দেশ ঘুরে দাঁড়াতে পারে, আর ব্যর্থ হলে সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 দফা দাবি না মানায় কাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। শনিবার দুপুরে নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় বহির্নগরীর কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানানো হয়। শ্রমিক নেতারা আরও জানান, বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে 2 দিন কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে এখনও শ্রমিকদের দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেওয়ায় রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। নির্বাচনের আগে চাঙ্গা ভাব ঢাকার পুঁজিবাজারে। ব্যাপকভাবে বিনিয়োগ টানছে জেড ক্যাটাগরির কোম্পানি। এমন অবস্থার মধ্যেই গেল সপ্তাহের 4 কার্যদিবসের 2 দিন দৈনিক লেনদেন ছাড়িয়েছে 700 কোটি টাকা, 650 কোটির বেশি। আর সপ্তাহ শেষ হয়েছে প্রায় 600 কোটির লেনদেনে। বেড়েছে সূচক ও বাজার মূলধনও।
ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন শেষ হয় 626 কোটি 69 লাখ টাকায়। পরদিন বাড়ে আরও 100 কোটির বেশি, লেনদেন থেকে প্রায় 750 কোটিতে। তৃতীয় কার্যদিবসে কিছুটা কমলেও থাকে 700 কোটির উপরেই। বড় পতনের মুখে পড়ে 587 কোটি 42 লাখ টাকায় শেষ হয় শেষ দিনের শেয়ার বেচাকেনা। লেনদেনের এমন চাঙা ভাবের মধ্যে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক বাড়ে 80 পয়েন্ট। চলতি বছর প্রথমবারের মতো বাজার মূলধন 7 লাখ কোটি টাকার উপরে ওঠে গেল সপ্তাহেই। এমন আশা জাগানো লেনদেনে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় গেল সপ্তাহে বাজে খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 9টি, 7টি ছিল আগের সপ্তাহে। বিপরীত চিত্র দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায়, যেখানে 9টি রয়েছে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান আর একটি বি ক্যাটাগরির। যেখানে 9টি রয়েছে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান আর একটি বি ক্যাটাগরির। এই তালিকায় নেই জেড ক্যাটাগরির কোনো কোম্পানি। গত কয়েক বছর ধরে যদি আমরা দেখি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার মানে জেড ক্যাটাগরি আমি বলবো না, আমি বলবো যে আপনার যে শেয়ারগুলি ফান্ডামেন্টালি স্ট্রং না, যেগুলি সাস্টেইনেবল না, সেইখানেই সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের ক্ষতির কারণ হয়েছে। এখন এই ধারাটা থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে কোনোভাবেই বিনিয়োগকারীদেরকে রক্ষা করা যাবে না। গেল সপ্তাহে ঘুরে দাঁড়ানো ব্যাংক খাতের 36 প্রতিষ্ঠানে গড় লেনদেন 116.36% বেড়ে ঠেকেছে 133 কোটি 72 লাখ টাকায়। 1% বেশি বেড়েছে সিমেন্ট খাতে। তবে গেল সপ্তাহে বেশ বড় ব্যবধানে লেনদেন কমেছে বিমায়। তালিকাভুক্ত 21 খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে 12টিতে। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ, ঢাকা। 1.5 দশক আর্থিক প্রতিষ্ঠানে একযোগে লুটপাট চালায় ব্যবসায়ী ও রাজনীতিক। বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও নতুন করে প্রশ্ন উঠছে, আসন্ন রাজনৈতিক সরকার ব্যবস্থায় কতটা সুশাসনে থাকবে এসব প্রতিষ্ঠান। গ্রাহকদের দাবি, নতুন কোনো শকুনের চোখে নজর যেন না লাগে ব্যাংক খাতে। এক্ষেত্রে অর্থ লোপাট বন্ধে রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গীকার থাকার কথা বলছেন অর্থনীতিবিদরা। দেশের ব্যাংকপাড়া খ্যাত রাজধানীর মতিঝিল। সময়ের ব্যবধানে এই পাড়ায় ঢের বেড়েছে চাকচিক্যময় অবকাঠামোর আস্ফালন, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রয়েছে জমাকৃত অর্থ লোপাটের চাপা কান্না আর হাহাকার। মূলত আওয়ামী সরকার 9 থেকে 24 টানা 15 বছরের রাজত্বে ঘুণে ধরা খাত হিসেবে পরিণত করে দেশের ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানকে। হিসেবে সফটওয়্যারে লাখ লাখ কোটি টাকা দেখালেও লুটপাট হয়েছে বিশাল একটি অংশ। কোমর ভাঙা আর্থিক খাতকে সোজা করে দাঁড়িয়ে দেওয়ার ধাপে যখন অন্তর্বর্তী সরকার, তখন দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ নির্বাচন। আসন্ন নির্বাচিত সরকার কতটা হাল শক্ত করে ধরে এগিয়ে যাবে, নাকি রাঘব বোয়ালদের খপ্পরে আবারও 9-6 পড়বে ব্যাংক নন ব্যাংকের কোষাগার, তা নিয়ে শঙ্কিত গ্রাহকরা। আমরা যদি ব্যাংকে টাকা রাখি, এখন বড় বড় রাঘব বোয়ালেরা যদি টাকাটা তুলে নেয়, তাহলে তো আমরা গ্রাহক, আমরা তো সমস্যার মধ্যে পড়ব। যে সরকারই আসুক, যখন একটা রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে, এই অর্থনৈতিক সেক্টরটা বা ব্যাংকিং সেক্টরটা যাতে সৎ এবং নিরপেক্ষ থাকে। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করেন দেশ ও অর্থনীতির স্বার্থে নিজ নিজ মেরুতে থাকতে হবে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনতা ব্যাংক এই লুটপাটে। খেলাপির যে কালচার তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, সেইখান থেকে বের হয়ে আসতে চাইলে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। স্বাধীনভাবে কাজ করতে পারে, অবশ্যই ব্যাংকের যে দুর্বল পয়েন্ট যেগুলো আছে, ব্যাংকের দুর্বলতা যেখানে যেখানে আছে, সেগুলো কাটায় উঠতে পারবো আমরা। নির্ধারিত ছকের বাইরে যাবে না ব্যাংক খাত। রাজনৈতিক দলগুলোর কাছে দরকার এমন প্রতিশ্রুতি, মনে করেন অর্থনীতিবিদরা। বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, তাদের যে সুপারিশমালাগুলো আছে সেগুলো যাতে হচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকার এটা সচল রাখেন, এটা আমাদের কাছে প্রত্যাশা। সাথে সাথে এটাও আমরা চাইবো যে জনগণের এই প্রত্যাশার সাথে তারা যাতে আসলে কোনো ধরনের বিরূপ কোনো আচরণ না করেন। মেজর যে পলিটিক্যাল পার্টি যারা আছে, তাদের নির্বাচনী ইস্তেহার যেটা, সেই ইস্তেহারের ভিতরে আসতে হবে যে পিছনের ঘাটাঘাটি না করে সামনে কিভাবে যাব নিয়ম মাফিক। প্রতিটি রাজনৈতিক সরকারের আমলেই ব্যবসার নামে কম বেশি লুটপাট হয়েছে আর্থিক প্রতিষ্ঠানে রাখা সাধারণ মানুষের অর্থ। গণ অভ্যুত্থান পরবর্তী আসন্ন নির্বাচিত সরকার আর্থিক খাতের কতটা সুশাসন নিশ্চিত এবং অর্থের সঠিক ব্যবহারের ভূমিকা রাখবে, তার দৃশ্যমান বাস্তবায়ন দেখা অপেক্ষায় সাধারণ মানুষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সুহরওয়ার্দী।
ধন্যবাদ যশোয়া। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সুরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। 27 দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানতে হলো টেকনাফের শিশু হুজাইফাকে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি ভর্তি ছিল নিউরোসায়েন্স হাসপাতালে। সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। গত 11 জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকং এলাকার 9 বছরের শিশু হুজাইফা। সেদিন সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছিলেন গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 27 দিন পর শনিবার সকালে তার মৃত্যু হয়। এদিকে হুজাইফার মৃত্যুর খবরে পাগল প্রায় বাবা জসিম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হুজাইফা টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের তেসিব্রিজ গ্রামের বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লক্ষ্মীপুরে নিখোঁজের 3 দিন পর সেফটিক ট্যাঙ্ক থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে নারীসহ 3 জনকে। পুলিশ জানায় শনিবার রাতে রায়পুর উপজেলার রায়বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে 1.5 বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় কানিজ ফাতেমা। তবে শিশুটির মা জান্নাতুল ফেরদৌসের দাবি, প্রতিবেশী তোফায়েল আহমেদ জমি নিয়ে বিরোধের জেরে শিশুটিকে হত্যা করেছে। এই ঘটনায় তোফায়েল আহমেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচন নিয়ে কমিশনের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। বিকেলে রংপুর সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে সহযোগিতা করতে হবে বলেও মন্তব্য করেন আব্দুল রহমান এল মাসুদ। কোনো চাপে নেই। আমাদের তরফ থেকে আমাদের স্পষ্ট বার্তা হবে যে এখন যারাই মুভমেন্ট করে সকল কিছু নির্বাচনের প্রতিকূল যায়, এই ধরনের সকল মুভমেন্টের আমরা বিরোধী। আমাদের নির্বাচনটাকে সহজ করার জন্য, মানুষের কাছে সুন্দর করার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা। মংলা উপকূলের 66টি ভোট কেন্দ্র ড্রোনের নজরদারিতে থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে 588 জনের 10 প্লাটুন কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবে। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়ে টহল জোরদার করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে পুলিশ ও বিজিবির সমন্বয়ে সদর এবং আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনকালে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান ও বিশেষ এই টহল চলমান থাকবে। এছাড়াও যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে টহল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সংগঠনটি। জানায় 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার কমলগঞ্জের পাহাড়ি এলাকায় ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। 5 ঘন্টা পর ইঞ্জিন সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শ্রীমঙ্গল জিআরপি পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি মাগুরছড়া এলাকা অতিক্রমের সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে শমশেরনগর রেলওয়ে স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন এনে ধাক্কা দিয়ে চালু করতে গেলে ট্রেনের বগির পেছনের হুক ভেঙে যায় এবং রেল লাইনের ক্ষতি হয়। এতে বেশ কয়েকটি স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়লে দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রধান ফসল ধান চাষ করে এবছর ক্ষতির মুখে কৃষকরা। হাওরে পানি জমে থাকা শৈত্যপ্রবাহে এবার আশানুরূপ হয়নি বোরোর ফলন। কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। নেত্রকোনার হাওর বেষ্টিত 3 উপজেলা মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি এছাড়া আরও 6টি উপজেলায় রয়েছে আংশিক হাওর। এই হাওরাঞ্চলের একমাত্র আবাদি ফসল বোরো ধান, কৃষকদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। তবে হাওরের নিচু এলাকায় পানি জমে থাকায় এবং শৈত্যপ্রবাহের কারণে পিছিয়েছে বোরো ধানের আবাদ। সেচ, সার ও শ্রমিকের খরচ বেশি হওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা। সারের যে দাম আর তেলের যে দাম, ধানের যদি দাম না হয় তাহলে তো কৃষক অনেক লসে পড়বে। বড় ধান যে জায়গা ওই জায়গার মাঝে এখনো পানি আছে, কাল বিল কুদা হইলে এই পানি যাইলো আমরা আরো আগায় লইতে পারলাম। কিছুটা বিলম্বে বোরোর আবাদ হলেও এ পর্যন্ত 63 ভাগ রোপণ সম্পন্ন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের কৃষকেরা সঠিক পরিমাণ সার ব্যবহার করে এবং যে পরিচর্যা বিশেষ করে বালাইনাশক এবং পোকামাকড় নাশক যদি পরামর্শ নিয়ে তারা ব্যবহার করে তাহলে তাদের উৎপাদন খরচটা কমে আসবে, আলটিমেটলি তারা লাভবান হবে। এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,548 হেক্টর জমি। সময় সংবাদ, নেত্রকোনা। বিয়ে নেয়ার লক্ষ্যে 19 ফেব্রুয়ারি গাজা শান্তি পরিষদের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হবে। এদিকে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামাসের দাবি, ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। চলমান হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকে দায়ী করছেন মার্কিন কংগ্রেস সদস্য। অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। একদিনে গ্রেফতার করেছে অন্তত 16 ফিলিস্তিনিকে। অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। গাজা সিটির আশপাশের এলাকায় ইসরায়েলি যুদ্ধ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। বাসিন্দারা জানায়, মাত্র 1 ঘন্টা নোটিশে তাদের ভবন খালি করতে বলা হয়। একইভাবে খান ইউনিসেও হামলা চালায় নেতানিয়াহু সেনারা। হামাস বলছে, ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। তারা মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। একই সময় গাজায় হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলে মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তায় ইসরায়েলি বাহিনী এর সহিংসতা চালু রেখেছে। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি গাজা বিষয়ক বোর্ড অফ পিসের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মার্কিন ও কূটনৈতিক সূত্রের বরাতে গণমাধ্যম এক্সিওস এই তথ্য জানিয়েছে। এই আয়োজনের লক্ষ্য গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহ করা। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কোন কোন দেশের নেতা অংশ নিতে পারবেন তা যাচাই করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানান, এটি হবে গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক এবং গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল সংগ্রহ সম্মেলন। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। এর একদিন আগে 18 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও এখনো চার্টারে সই করেনি। নেতানিয়াহু বৈঠকে অংশ নিলে এটি হবে 7 অক্টোবরের পর আরব ও মুসলিম নেতাদের সঙ্গে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আগামী জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মস্কো ও কিয়েভের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে গড়াচ্ছে। এদিকে চলমান আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। দেশটির বিদ্যুৎ ও শক্তি খাতকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি কিয়েভের।
স্থানীয় সময় শনিবার ভোরে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ইয়াহুতিন শহরের একটি গুদাম ও লজিস্টিক্স কমপ্লেক্সে আগুন ধরে যায়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক রাতেই 400-র বেশি ড্রোন ও প্রায় 40টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া, যার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন ও ট্রান্সমিশন লাইনে আঘাত হানায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমাতে হয়, বন্ধ হয়ে যায় একটি ইউনিট। এদিকে মস্কোর দাবি, ইউক্রেনের তথাকথিত সন্ত্রাসী হামলার জবাবে তারা নির্ভুল অস্ত্র ব্যবহার করে শক্তি ও পরিবহন অবকাঠামোতে আঘাত হেনেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ইউরোপের সবচেয়ে বড় 750 কেভি সাবস্টেশনেও প্রথমবারের মতো আঘাত হানা হয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে। বলেন, আগামী সপ্তাহে ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইউক্রেন এতে সম্মত হয়েছে। সম্ভাব্য বৈঠকটি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হতে পারে বলেও জানান জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভালো আলোচনা চলছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আলোচনার বিস্তারিত জানাননি। এরই মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে, যার আওতায় 314 জন বন্দীর মুক্তির উদ্যোগ নেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। ওমানে দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক হয়েছে দাবি করলেও ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার নতুন করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা নেয়, তবে সেই দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আদেশে হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস জানায়, এটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থায় প্রতিফলন। পরিস্থিতি বদলালে আদেশ সংশোধনের সুযোগও রাখা হয়েছে। এছাড়া আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এখনও পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতা জারি রেখেছে তেহরান। যদিও বরাবরের মতোই তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। এদিকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি না পেজিশকিয়ান প্রশাসন। এটি ইরানের অধিকার উল্লেখ করে তিনি জানান, তেহরান এই কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নাকচ করেন আরাকচি। তবে তিনি বলেন, আস্থা গড়ে তোলার মতো একটি আশ্বস্তকারী চুক্তি করতে প্রস্তুত তেহরান। একই সাক্ষাৎকারে আরাকচি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান। তার ভাষায়, ওয়াশিংটনের প্রতি তাদের অবিশ্বাস এখনও কাটেনি। ওমানের মধ্যস্থতাকারীরা আলোচনাকে গুরুত্বপূর্ণ সূচনা বললেও পরবর্তী দফার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা, শুল্ক ও সামরিক হুমকির ছায়া এই সংলাপ কতটা এগোবে সেটিই এখন মূল প্রশ্ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সব তথ্য বেরিয়ে আসছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের। শুধু যৌন নিপীড়নে নয়, তার অর্থের উৎস ও খরচের খাত নিয়েও নতুন নতুন তথ্য মিলছে। নথি বলছে, ইসরায়েলি সামরিক ও বসতি কার্যক্রমের সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠানে অনুদান দিয়েছিলেন জেফ্রি এপস্টেইন। এতে একজন অপরাধীর অর্থ কিভাবে বৈধ কাঠামোর ভেতর দিয়ে দখল ও সহিংসতাকে সহায়তা করে, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জেফ্রি এপস্টেইন নামটি শুনলেই কুখ্যাত যৌন নিপীড়ক, ক্ষমতার অপব্যবহারকারী আর বিচারহীনতার কথা সামনে আসে। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া আর্থিক নথি বলছে, তার ভূমিকা ছিল আরও বিস্তৃত। নথিতে দেখা যায়, এপস্টেইন যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রেন্ডস অব দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস নামের একটি সংস্থায় অনুদান দিতেন, যেটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়া ফিলিস্তিনি ভূমি দখল ও বসতি স্থাপনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ইহুদিদের জিউইশ ন্যাশনাল ফান্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও তার অর্থের যোগসূত্র পাওয়া গেছে। এই অনুদানগুলো ছিল পুরোপুরি আইনি ও নথিভুক্ত, কিন্তু আইনের আড়ালে দখল ও সহিংসতাকে স্বাভাবিক করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সমালোচকদের মতে এই ধরনের দাতব্য কাঠামো দখলদারিত্বকে সম্মানজনক রূপ দেয়, যেখানে দাতারা থেকে যান আড়ালে আর ভুক্তভোগীরা হারান ঘর, জমি ও ভবিষ্যৎ। ইতিহাসবিদরা বলছেন ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনো হঠাৎ ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পিত প্রক্রিয়া। এপস্টেইনের অর্থায়ন শুধু সেই ব্যবস্থারই একটি অংশ হিসেবে সামনে এসেছে। অনেকেই বলছেন এই এপস্টেইনের কেলেঙ্কারি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্ষমতাবানদের অপরাধ শুধু ব্যক্তিগত নয়, তা অনেক সময় রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কাঠামোর সঙ্গেও জড়িয়ে থাকে। বরকতুল্লাহ, সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব সামরিক শিক্ষা সম্পর্ক ছিন্ন করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, হার্ভার্ডে গিয়ে মার্কিন সেনারা চরমপন্থী মনোভাব নিয়ে ফিরে আসছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে হামাসকে সমর্থন ও ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বেশ কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দিন কয়েক আগেও শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেন ট্রাম্প। এবার হার্ভার্ডের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দেন, পেন্টাগন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের পেশাদার সামরিক শিক্ষা, ফেলোশিপ ও সার্টিফিকেট প্রোগ্রাম বন্ধ করছে। হেগসেথ বলেন, হার্ভার্ডের চিন্তাধারা জাগ্রত হতে পারে, সমর মন্ত্রণালয়ে নয়। তার দাবি, আগে মন্ত্রণালয়ে মেধাবী কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতো যাতে মার্কিন সৈনিকদের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত হতে পারে। তবে ইদানিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেনাদের চিন্তাধারা বদলে যাচ্ছে। তারা বিশ্ববাদী ও চরমপন্থী মনোভাব নিয়ে ফিরে আসছে বলেও অভিযোগ করেন তিনি। হেগসেথ বলেন, হার্ভার্ড হামাসকে উৎসাহ দিয়েছে, ইহুদিদের উপর আক্রমণকে সহ্য করেছে এবং এখনো বর্ণভিত্তিক বৈষম্য প্রচার করছে। তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রোগ্রাম চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্পর্কও পর্যালোচনা করা হবে বলেও জানায় পেন্টাগন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার। বলেন, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা হারাবে না এবং সংবিধান অনুযায়ী নিজেদের অধিকার ছাড়বে না। হার্ভার্ড সবসময় ইহুদিবাদী বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছে, এটিকে তারা নৈতিক কর্তব্য হিসেবে বিবেচনা করে বলেও উল্লেখ করেন গার্বার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।